দাঁড়ান। আপনারা অনেকেই হয়তো ভাববেন বা ভাবছেন যে আজকে তো একটা কমিক্সের ব্যাপারে কথা বলতে চলেছে যেগুলো বাচ্চারা পড়ে। ওয়েট, একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করি আপনি নতুন কিছু এক্সপ্লোর করতে পারবেন। মৃত্যুহীন নরখাদক মানুষের হঠাৎ আবির্ভাবে বিশ্বব্যাপী শুরু হয়েছে এক অজানা বিপর্যয়, যার ফলে মানবতা পড়ে গিয়েছে এক গভীর সংকটে। চারিদিকে শুধুই এই নরখাদক শয়তান অর্থাৎ জম্বিদের আতঙ্ক। কিন্তু কিভাবে এই সংকটের সূত্রপাত হলো? এটা কি কোনো ভাইরাসের সংক্রমণ, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ, নাকি মানব নামক এক স্বৈরাচারী প্রজাতির ওপর এইভাবে নেমে এসেছে প্রকৃতির শাস্তিবিধান? এমনই কিছু জ্বলন্ত প্রশ্নের উত্তর রয়েছে মৃত্যুভূমি নামক এই গ্রাফিক নভেল সিরিজে। আচ্ছা, এইটুকু দেখে যারা ভাবছেন যে এই বইয়ের বিষয়ে তো আমি আগেও বলেছি, তাদের উদ্দেশ্যে বলছি, এটা কিন্তু আগের মৃত্যুভূমির রিভিউ ভিডিওর রিপ্লে নয়। এখানে মৃত্যুভূমির সম্পূর্ণ 5টি বই, যা একত্রিত করলে সংখ্যা দাঁড়ায় 275 পেজ, তার সম্পূর্ণ রিভিউ আপনাদের সামনে তুলে ধরছি। ওপার বাংলায় চিত্রকাহিনীতে যে লেভেলের কাজ হয়েছে, আমাদের এপার বাংলায় সেই লেভেলের কাজ হয়েছিল না এখনও অবধি। মৃত্যুভূমি সিরিজ ফাইনালি তার এন্ড করেছে। আর শুধু তাই নয়, কমিক্স মানেই যে শুধু বাচ্চাদের পড়ার জিনিস, এপার বাংলা সেই মিথকে ভাঙতে অনেকটাই হেল্প করেছে। কিভাবে? হ্যাঁ, এবারে সেটাই বলতে চলেছি। তবে তার আগে মৃত্যুভূমির কাহিনীটি ছোট্ট করে নন স্পয়লার ভাবে আপনাদের সামনে তুলে ধরি। সারা দুনিয়ার বেশিরভাগ মানুষ জম্বিতে পরিণত হওয়ার পর অল্প কিছু মানুষ যারা এখনও জীবিত অবস্থায় রয়েছেন, তার মধ্যে রয়েছে এই গল্পের নায়ক কলকাতার ডেপুটি কমিশনার অফ পুলিশ সম্রাট মুখার্জি, তার স্ত্রী অপর্ণা, মেয়ে অহনা এবং তার সদ্যজাত সন্তান যুবরাজ। জম্বিদের হাত থেকে কোনো রকমে বাঁচতে তারা এসে পৌঁছায় এক প্রত্যন্ত গ্রামের জমিদার বাড়ির চৌধুরী নিবাসে, যার মালিক বিশ্বম্বর চৌধুরী, তার চাকর গফুর এবং আরও দুজনের সাথে সেখানে বাস করছে তখনও। এরপরই সেখানে এসে পৌঁছায় দক্ষিণ 24 পরগনার এক দুর্দণ্ড প্রতাপ ডন গিয়াসউদ্দিন শেখ এবং তার দলবল। প্রথমে তাদের সহাবস্থান বন্ধুত্বপূর্ণ থাকলেও ধীরে ধীরে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যে সম্রাট এবং গিয়াসের মধ্যে শুরু হয়ে যায় এক ভয়াবহ সংগ্রাম। চৌধুরী নিবাসের বাইরের দুনিয়া ঘুরে বেড়াচ্ছে নরখাদক জম্বিরা, আর ভেতরে শুরু হয়েছে জীবিতদের মধ্যে এক মহাসংগ্রাম। এবারে কি হবে? সম্রাট আর তার পরিবার কি রক্ষা পাবে, নাকি তারাও এই মৃত্যুভূমির প্রেতে পরিণত হবে? এবারে আসি মূল প্রশ্নে। আসলে এই সিরিজটি কেমন সেটা বলতে গেলে প্রথমে এর পজিটিভ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরি। বিদেশে জম্বি নিয়ে প্রচুর সিনেমা, সিরিজ, নভেল, গ্রাফিক নভেল ইত্যাদি হয়েছে। ফলস্বরূপ এই প্রশ্ন কিন্তু মাথায় আসা খুবই স্বাভাবিক যে এই মৃত্যুভূমি সিরিজ কি আবার সেই পথেই হেঁটেছে, নাকি এর মধ্যে নতুন কিছু রয়েছে? হ্যাঁ, শুরুর দিকে এই কাহিনীর সাথে জনপ্রিয় সিরিজ দি ওয়াকিং ডেডের খানিকটা মিল পাওয়া যায়, এবং এই সিরিজের ক্রিয়েটার শ্রী সমীক দাশগুপ্ত সেই দিকে দৃষ্টিপাত করে জানিয়েছেন যে তিনি এটা তার দিক থেকে সেই সিরিজকে ট্রিবিউট জানিয়েছেন। এবং আমারও ফাইনালি এটাই মনে হয়েছে যে শুরুর দিকের ওই পোর্শনটুকু ছাড়া কাহিনীটি পড়ে কখনোই মনে হয় না যে পুরনো ছকের কোনো জম্বি অ্যাপোক্যালিপসের গল্প পড়ছি, বরং এখানে যেভাবে কাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাতে সম্পূর্ণভাবে এই কাহিনীকে আমাদের ভারতীয় তথা আমাদের পশ্চিমবঙ্গের কাহিনী বলেই মনে হয়েছে আমার, যা আমার কাছে একদমই ফ্রেশ লেগেছে। সেই দিক থেকে কাহিনীর এই প্লট আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট, কারণ এখানে সার্ভাইভালের জায়গাটিকে সম্পূর্ণ ভারতীয় কালচারের সাথে খাপ খাইয়ে দেখানো হয়েছে, যেখানে বড় প্রশ্ন উঠে আসে যে আসল সমস্যা কারা, সাধারণ মানুষ নাকি এই মৃত অথচ নরখাদকের দল। তার সাথে সাথে প্রতিটা ক্যারেক্টারের ক্যারেক্টারাইজেশন আমার অসাধারণ লেগেছে। যেভাবে সেগুলোকে সময় নিয়ে বিল্ড করা হয়েছে তাতে কোনো চরিত্রের তাদের কাজের পিছনের মোটিভেশন বুঝতে কোনো অসুবিধা হয় না। এছাড়াই মৃত্যুভূমির ওয়ার্ল্ড বিল্ডিং, যেটা সব থেকে বেশি জরুরি ছিল এই কাহিনীর জন্য, সেটাকেও এত সুন্দর করে বিল্ড করা হয়েছে যে এই জগৎটার উপর বিশ্বাস হয়। টোটাল 5টি পার্টের মধ্যে প্রথম 2টি পার্ট মেনলি ওয়ার্ল্ড বিল্ডিং আর সমস্ত ক্যারেক্টারদের সেট আপের জন্য দেওয়া হয়েছে, যেটা খুবই দরকারি একটা ডিসিশন বলেই আমার মনে হয়েছে। এছাড়া প্রতিটি পার্ট এমন একটি ক্লিপ হ্যাঙ্গারে এসে শেষ হয় যে পরবর্তী পার্ট পড়ার জন্য মন কেমন করতে থাকে। ইনফ্যাক্ট দুরন্ত গতির গল্পের কারণে এই সিরিজটি পড়া শুরু করলে শেষ না করা অবধি থেমে থাকা একটু মুশকিল হয়। তার আরও অন্যতম কারণ হচ্ছে গল্পের থ্রিল পোর্শন। সমীকবাবু এত সুন্দর করে এই থ্রিল জায়গাগুলি বিল্ড করেছেন যে পাঠক রোমাঞ্চিত না হয়ে পারে না। এছাড়াও গল্পের মধ্যে রয়েছে যেমন রহস্য, তেমন ইমোশন, তেমন ড্রামা, সেরকম অ্যাকশন, সেরকম ব্লাড, গোর, অর্থাৎ অলমোস্ট সব কিছুই এই কাহিনীর মধ্যে রয়েছে, এবং টুইস্টগুলো আমার বেশ শকিং লেগেছে।
আর এখানে যেটা মূল বিষয় ছিল অর্থাৎ দৃশ্যায়ন, সেটা এখানের সব থেকে বেশি মেইন পজিটিভ পয়েন্ট। এবং যারা এর দায়িত্বে ছিলেন অর্থাৎ সুমন্ত গুহ এবং অর্ক চক্রবর্তী, দুজনেই এই কাজটা এত সুন্দরভাবে করেছেন যে একেবারে সোনায় সোহাগা হয়ে গিয়েছে এই সিরিজটি। দুজনের কাজ এতটাই ভালো যে মনেই হচ্ছিল না কোনো বাংলা গ্রাফিক নভেল পড়ছি, বরং মনে হচ্ছিল কোনো ইন্টারন্যাশনাল লেভেলের কাজ দেখছি। যে লেভেলের ছবি দুইজনেই এঁকেছেন মনে হচ্ছিল মোশন গ্রাফিক মুভি দেখছি। তাছাড়া ছবির মাধ্যমে বেশ কিছু বিখ্যাত সিনের রিক্রিয়েট করা হয়েছে, যেমন এই দৃশ্যটি মাইকেল অ্যাঞ্জেলোর ক্রিয়েশন অফ অ্যাডামের স্টাইলে করা হয়েছে। এরকম আরও অনেক উদাহরণ রয়েছে উৎসাহী পাঠকদের জন্য। এছাড়াও বর্তমান সময়ের গ্রাম্য পপ কালচারের দিককেও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই বইতে। অনুবাদের দায়িত্বে থাকা সৌমেন চট্টোপাধ্যায়ের কাজও কাবিলে তারিফ হয়েছে, যার ফলে এক মুহূর্তের জন্য মনে হয়নি যে এটা বেসিক্যালি একটা অনুবাদ কাজ পড়ছি। আর শেষে এসে শেষ 10টি পাতার কালারিং করার সিদ্ধান্ত আমার বেশ পছন্দ হয়েছে। সেখানেও কালারিং কম্বিনেশনগুলো বেশ আই সুদিং বলেই আমার মনে হয়েছে। তবে আমার নিজের মত যে এই কাহিনী সাদা কালোতেই বেশি ভালো লাগছে। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটি নিয়ে একটু বলে নেওয়া দরকার। বইগুলি প্রকাশিত হয়েছে অন্তরীপ পাবলিকেশন থেকে। আমার কাছে সমস্ত বইয়ের যে কভার রয়েছে সেটা বিকল্প প্রচ্ছদ, শুধু 3 নম্বর ইস্যুটি বাদে। রেগুলার কভারের তুলনায় বিকল্প প্রচ্ছদের দাম একটু বেশি হয়, কারণ এই বিকল্প প্রচ্ছদগুলি আসলে বের করা হয় মেনলি কালেক্টরদের জন্য। আমার কাছে থাকা প্রথম পার্টের মুদ্রিত মূল্য 400 টাকা, দ্বিতীয় পার্টের মুদ্রিত মূল্য 250 টাকা, তৃতীয় পার্টের মুদ্রিত মূল্য 275 টাকা, চতুর্থ পার্টের মুদ্রিত মূল্য 350 টাকা এবং শেষ পার্টের মুদ্রিত মূল্য 450 টাকা। এখানের সমস্ত বই পেপার ব্যাক কোয়ালিটিতে রয়েছে এবং দাম অনুযায়ী পেপার ব্যাকের কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। প্রথম বইটি এবং পঞ্চম বইটিতে রয়েছে গ্লসি পেপার এবং বাকি 3টি বই রয়েছে ম্যাটে পেপারে। হাতে ধরে গ্লসি পেপারের ফিল প্রিমিয়াম মনে হলো, ম্যাটে পেপারে আমার গ্রাফিক্স কোয়ালিটি বেটার বলেই মনে হয়েছে। প্রিন্টিং কোয়ালিটি নিয়ে খারাপ কিছু মনে হয়নি, আমার এই কোয়ালিটি বেশ ভালো লেগেছে। প্রথম বইটির বিকল্প প্রচ্ছদ করেছেন অভিলাষ পান্ডা এবং কালার করেছেন এস শ্রীনিবাসন, এবং দ্বিতীয় বইটির 2টি বিকল্প প্রচ্ছদ রয়েছে, যার মধ্যে থেকে আমার কাছে যেটা রয়েছে সেই প্রচ্ছদটি করেছেন রাজীব দাস এবং কালার করেছেন প্রদীপ শেরাওয়াত। তৃতীয় বইটির প্রচ্ছদ করেছেন অর্ক চক্রবর্তী। চতুর্থ বইটির বিকল্প প্রচ্ছদ করেছেন তাদাম গ্যাদু ও প্রদীপ শেরাওয়াত এবং শেষ পার্টের বিকল্প প্রচ্ছদ করেছেন তমাল সাহা। সবগুলি প্রচ্ছদই আমার বেশ ভালো লেগেছে। এছাড়া প্রুফ রিডিংও আমার বেশ ভালো লেগেছে। এবার আসা যাক এই সিরিজের কিছু নেগেটিভ পয়েন্টে। ঘটনা হচ্ছে, যেখানে ফ্ল্যাশব্যাকের জায়গাগুলি দেখানো হয়েছে সেখানে শুধু কথার মাধ্যমেই সেগুলো দেখানো হয়েছে। সেটা না করে যদি সেগুলিকে দৃশ্যের মাধ্যমে দেখানো হতো তাহলে বেটার হতো বলে আমার মনে হয়েছে। এছাড়া তৃতীয় পার্টে এসে আমার মনে হয়েছে ড্রয়িং কোয়ালিটি সামান্য ড্রপ করেছিল, কিন্তু তারপরে আবার সেটা চতুর্থ পার্ট থেকে উঠে দাঁড়িয়েছে। এছাড়া শুরুর দিকে সোমেনবাবুর অনুবাদ কিছু জায়গায় লিটারাল অনুবাদ মনে হয়েছিল আমার, যা বাংলা পাঠের ক্ষেত্রে একটু কেমন যেন মনে হয়েছিল, কিন্তু সেই কোয়ালিটি দিনকে দিন উন্নতি করে যাওয়ায় আর কোনো পার্টে আমার কোনো সমস্যা বলে মনে হয়নি। এছাড়া দ্বিতীয় পার্টে বইতে ড্রয়িং প্যানেলের বেশ কিছু পোর্শন বাদ হয়ে গিয়েছিল, যা আমার ক্ষেত্রে ফিলটাকে নষ্ট করেছিল, কিন্তু এছাড়া অন্য কোনো পার্টে আমার এই সমস্যা নজরে আসেনি। এবারে উপসংহারে আসা যাক। বাংলা কমিক্স বা গ্রাফিক নোভেলের ইতিহাসে মৃত্যুভূমি যে নিজস্ব একটা স্থান করে নিতে পেরেছে তা নিয়ে কোনো ডাউট নেই। তার কারণ এখানে জম্বি এলিমেন্ট এনেও মানুষের বেঁচে থাকার জন্য যে সমস্ত সমস্যা তুলে ধরা হয়েছে তা পড়তে গিয়ে কখনোই মনে হয় না যে বিদেশি কোনো গল্প পড়ছি, বরং ভারতীয় নিরিখে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সংহতি রিলেটেড যে সমস্ত বিষয় এখানে তুলে ধরা হয়েছে তা আমার সত্যি কাবিলে তারিফ লেগেছে। কুসংস্কার থেকে শুরু করে ধর্মীয় গোড়ামি কোনোটিকেই এখানে বাদ দেওয়া হয়নি বলে কোনোভাবে এই লেখনীকে আমার পক্ষপাত দুষ্ট বলে মনে হয়নি। ফলে এই কাহিনীর যে রেটিং দেওয়া হয়েছে অন্তরীপ থেকে অর্থাৎ পরিণত মনস্কদের জন্য, সেটা আমার একদমই সঠিক বলে মনে হয়েছে। কারণ এই কাহিনীতে যেমন ভায়োলেন্স রয়েছে, তেমন রয়েছে সেই লেভেলের রাজনীতি, আবার তেমনই রয়েছে মানুষের শারীরিক চাহিদার মতন পরিণত বিষয়গুলি। ফলে এই গ্রাফিক নোভেল আর যাই হোক ছোটদের জন্য কিন্তু একদমই নয়। যারা কমিক্স বা গ্রাফিক নোভেল পড়তে পছন্দ করেন তাদের তো অতি অবশ্যই এই সিরিজ আমি রেকমেন্ড করবই, কিন্তু যারা মনে করেন যে কমিক্স মানেই হলো বাচ্চাদের পড়ার জিনিস, তাদের বলবো সিরিজটি একবার হাতে নিয়ে পড়া শুরু করুন। শেষ না করা অবধি শান্তি পাবেন না বলে দিচ্ছি। তবে হ্যাঁ, এটা শুধুমাত্রই প্রথম সিজনের এন্ডিং, এরপরেই আসতে চলেছে আবার সেকেন্ড সিজন। ফলত এখানে এক অর্থে কাহিনীর একটা ক্লোজার থাকলেও পরবর্তী সিজনে যাওয়ার যেমন হিন্ট রয়েছে, তেমনই মানব সমাজের স্বৈরাচারিতার উপরও একটা বিরাট প্রশ্ন রেখে যায় এই সিরিজ, যা সত্যিই আমাদের ভাবায় যে আমরাই কি তাহলে প্রকৃতিতে বসবাসকারী আসল ভাইরাস।
তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠ্য প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি সিরিজটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট করার, শেয়ার করার এবং হাইপ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাছ দেখে যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।